যমুনার চরে মাতৃত্বের লড়াই, ঝুঁকিপূর্ণ পথে নতুন জীবনের আগমন। ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, রাশিয়ায় বিপদে বাংলাদেশিরা। ভারতে গরু কিনছে না মুসলিমরা, মাথায় হাত হিন্দু ব্যবসায়ীদের। ইরানে হামলা আবারও স্থগিত করলেন ট্রাম্প, আলোচনায় অগ্রগতির দাবি। এবং জল্পনার অবসান, নেইমারকে নিয়ে বিশ্বকাপ খেলতে যাবে ব্রাজিল। বেলা 11টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। যমুনার বুক ছিঁড়ে জেগে ওঠা সিরাজগঞ্জের ঘোড়জান চরে সন্তান জন্ম এখন এক ভয়ঙ্কর ঝুঁকির নাম। প্রসব বেদনা নিয়ে 3 ঘন্টা মোটরসাইকেলের দুর্গম পথ পাড়ি দিয়ে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছান 20 বছর বয়সী মুর্শিদা আক্তার। অর্ধলক্ষ মানুষের এই চরে নেই হাসপাতাল বা জরুরি চিকিৎসা সেবা, ফলে প্রতিটি প্রসবই এখানে জীবন মৃত্যুর এক অনিশ্চিত লড়াই। সালাউদ্দিন জসিমের তথ্যচিত্রে বিস্তারিত জাগো রিপোর্টে। মুর্শিদা আক্তারের বয়স মাত্র 20, কোল জুড়ে এসেছে দ্বিতীয় সন্তান। মাতৃত্বের এই গল্প শুনলে হয়তো মনে হবে এ আর নতুন কি, কিন্তু যমুনার বুক চিরে জেগে ওঠা সিরাজগঞ্জের ঘোড়জান চরের মানুষ জানে, এখানে সন্তান জন্ম মানে শুধু প্রাণের আগমন নয়, কখনো কখনো মৃত্যু থেকে জীবনকে ছিনিয়ে আনার এক নীরব যুদ্ধ। গেল 3 মে ভোর 5টা, প্রসব বেদনায় কাঁপতে কাঁপতে স্বামী আর শাশুড়িকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ছাড়েন মুর্শিদা। সামনে কোনো পাকা রাস্তা নেই, নেই অ্যাম্বুলেন্স, নেই হাসপাতালের সহজ পথ, আছে শুধু কাদা, খালের পাড়, জমির আইল, ঝোপঝাড় আর অনিশ্চয়তায় ভরা পথ। 3 ঘন্টারও বেশি সময় ধরে সেই পথ পেরিয়ে সকাল 8:30টার দিকে পৌঁছান একটি ছোট্ট স্বাস্থ্যকেন্দ্রে। সেখানেই স্বাভাবিক প্রসবে জন্ম নেয় তার সন্তান। কয়েক ঘন্টা পর বিকেলে নবজাতককে বুকের সঙ্গে জড়িয়ে আবারও সেই মোটরসাইকেলে বাড়ি ফেরেন তিনি। আমার নাম মুসাম্মদ আখি আক্তার। এখানে ডাক্তার দেখানোর জন্য আসছি আলট্রাগ্রাউন্ডে। এই তো 9 মাস শেষ হয়েছে। জি বাচ্চা আছে, বাচ্চা 4 বছর। আমাদের বাসায় হয়েছে, এটা 6 মাস যাবত হয়েছে। দিন-রাত 24 ঘন্টায় নর্মাল ডেলিভারি হয় এখানে। আচ্ছা আচ্ছা। আমাদের এখানে সেবা দেয় হচ্ছে নর্মাল ডেলিভারি হয়, আপনি ডায়াবেটিসের পরীক্ষা করা হয়, গর্ভবতী মায়েদের অনেক সময় বাচ্চা নড়াচড়া না করলে অক্সিজেন দেওয়া হয়, সব কিছুই হয়। আর আমরা এনায়েতপুরে যাইতাম, টাঙ্গাইলে যাইতাম। ওখানে যাওয়ার ক্ষেত্রে কি কখনো এরকম হয়েছে যে রাস্তায় ডেলিভারি হয়ে গেছে? হ্যাঁ হয়, অনেকে যে নৌকার ভিতরে ডেলিভারি হয়ে যায়। বাড়িতে ওইভাবে হইলো না, ডাক্তারের গ্রাম্য ডাক্তার এনে দিয়ে করলো, তখন ভয় দেখানো এনায়েতপুর নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ওই নৌকার ভিতরে রাস্তায় মধ্যে নদীর ভিতরে হয়ে গেল। কিন্তু চিকিৎসকদের চোখে এটি কোনো স্বস্তির গল্প নয়, এ এক ভয়ঙ্কর ঝুঁকির নাম। সেন্টারটা হওয়ার আগ মুহূর্তে প্রায় 5 মাস আগে আমি ওই টাইমে এনায়েতপুর হাটে যাওয়ার উদ্দেশ্যে বাইরে হয়েছি। তো একজন মায়ের প্রচণ্ড ব্যথা বা বাচ্চা প্রসব করবে এরকম অবস্থা। তারপরে দেখলাম যে ওনারা একটা নৌকা রিজার্ভ করে নিয়ে যাচ্ছে। আমরাও ওই নৌকার সাথেই প্রায় কাছাকাছি যাচ্ছি। যাওয়ার পরে দেখি মাঝপথে ওই নৌকাটা ব্যাগ দিল। তো বললাম, ভাই আপনার নৌকা ঘুরে লেখে তাহলে এনায়েতপুর ক্লিনিকে যাবে। বললো না, বাচ্চা নৌকার ভিতরেই হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে। বলা যায় এই চর অঞ্চলে কোনো মানে ইয়া ছিল না, মানে কোনো সেন্টার ছিল না বা কোনো অভিজ্ঞ মানে ধাত্রী ছিল না, মানে অহরহ মানে এরকম ঘটনা ঘটতো। মানে একটা চর অঞ্চলে তো অনেক জনসংখ্যা, আমাদের এই জানি নন্দায় অনেক জনসংখ্যা, দেখা যায় যে প্রায় কষ্টের সম্মুখীন হতে হয়েছে। এই চরে অর্ধ লক্ষাধিক মানুষের বসবাস, অথচ নেই কোনো সরকারি হাসপাতাল, নেই জরুরি স্বাস্থ্যসেবা। প্রসব বেদনা উঠলে শুরু হয় জীবন মৃত্যুর দৌড়, কখনো মোটরবাইকে, কখনো নৌকায়, কখনো কাদার ভেতর। ডেলিভারি রোগী নিয়েছি, প্রতিবন্ধী নিয়েছি, হাত ভাঙা, সব নিয়েছি মোটামুটি। আচ্ছা, সব ধরনের রোগী নিয়েছি, সব ধরনের। ডেলিভারি রোগী ডেলিভারি হয়ে গেছে পথে এরকম হয়েছে? কিরকম, কত বছর আগে পাইছেন? 2 বছর আগে। এখানে যে স্বাস্থ্যকেন্দ্র হয়েছে, এটা হওয়ার পরে কি আর হয় এরকম? দেখা যায় না, এখানে নিয়ে যায় সবাই। নৌকার মাঝ নদীতে, রাস্তার পাশে, এমনকি ঝোপঝাড়ের আড়ালেও জন্ম নেয় শিশু। যমুনার এই চরে সন্তান জন্ম মানেই উৎসব নয়, এখানে প্রতিটি জন্মের সঙ্গে জড়িয়ে থাকে ভয়, অশ্রু, প্রার্থনা আর বেঁচে ফেরার এক অসম লড়াই।
নিউজ ডেস্ক, জাগো নিউজ। বাংলাদেশের আকাশে সোমবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী 28 মে সারা দেশে পশু কোরবানির মধ্য দিয়ে ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে। সোমবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে ফোন করে ফাউন্ডেশনের কক্সবাজার, রাঙামাটি সহ 21 জেলার উপপরিচালকরা চাঁদ দেখার সংবাদ জানান। এরপর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে চাঁদ দেখার সংবাদ ও ঈদুল আজহা উদযাপনের তারিখ আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে। 28 মে 2026 তারিখ বৃহস্পতিবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ। পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসক, ইসলামী ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয় সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা জোর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে। আলহামদুলিল্লাহ। এমন অবস্থায় আগামী 5 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ 12 মে 19 মে 2026 খ্রিস্টাব্দ মঙ্গলবার থেকে 1447 সালের পবিত্র। এদিকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সংবাদপত্র 5 দিন বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াব। সভাপতি মতিউর রহমান চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুসারে গণমাধ্যমে 26 থেকে 30 মে ঈদুল আজহার ছুটি উদযাপন করা হবে। সোমবার বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। জিলহজ মাসের 10 তারিখে ইসলাম ধর্মাবলম্বীরা ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপন করে থাকেন। সেই হিসেবে আগামী 28 মে সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে। রাজধানীর মুগদার মান্ডা এলাকায় সৌদি প্রবাসী মোকাররম হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে র্যাব। সংস্থাটি জানায়, পরকীয়ার সম্পর্কের জেরে হত্যার পর মোকাররমের মরদেহ 8 টুকরো করে বিভিন্ন স্থানে পলিথিনে ভরে ফেলে রাখা হয়। এ ঘটনায় প্রধান আসামি হেলেনা বেগম ও তার 13 বছর বয়সী মেয়েকে গ্রেফতার করেছে র্যাব 3। তবে পলাতক রয়েছেন পরকীয়া প্রেমিকা তাসলিমা আক্তার ওরফে হাসনা। সোমবার র্যাব 3 সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক ফয়জুল আরেফিন জানান, হত্যার পর মরদেহের 7 টুকরো বাসা নিচে ময়লার স্তূপে এবং মাথা প্রায় 1 কিলোমিটার দূরে ফেলে দেওয়া হয়। র্যাবের দাবি, ঘটনার পরদিন অভিযুক্তরা হোটেলে গিয়ে বিরিয়ানি খান এবং রাতে বাসার ছাদে পার্টিও করেন। তদন্তে জানা গেছে, সৌদি প্রবাসে থাকাকালে মোকাররমের সঙ্গে তাসলিমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তিনি বিভিন্ন সময়ে তাকে প্রায় 5 লাখ টাকা দেন। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। উন্নত জীবনের আশায় ছেলেকে রাশিয়ায় পাঠিয়েছিলেন গোপালগঞ্জের নূর ইসলাম ফকির, কিন্তু এখন সেই স্বপ্ন পরিণত হয়েছে আতঙ্ক আর অনিশ্চয়তায়। পরিবারের অভিযোগ, চাকরির প্রলোভনে ট্রাভেল এজেন্সির মাধ্যমে বিদেশে গিয়ে নিখোঁজ ঝুঁকিতে পড়েছেন রনি। একই অভিযোগ তুলেছেন আরও কয়েকটি পরিবার। স্বজনদের নিরাপদে ফেরাতে দ্রুত সরকারি হস্তক্ষেপ ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি তাদের। সিফাত আল ফাহিমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। জীবন বলেই থাকবে না, আমি দশেরই দিয়ে 1 বছরের আগে এখানে আসতে পারবো না। আমাদের জীবন সংগ্রাম যে মুহূর্তে আমরা মারা যেতে পারি। উন্নত জীবনের স্বপ্নে বুক ভরা আশা নিয়ে আদরের সন্তানকে পাঠিয়েছিলেন 1000 মাইল দূরের দেশ রাশিয়ায়। ভেবেছিলেন বিদেশের মাটিতে ঘাম ঝরিয়ে একদিন বদলে দেবে পরিবারের ভাগ্য, ঘুচবে অভাব অনটনের গল্প। কিন্তু সেই স্বপ্ন এখন গোপালগঞ্জের বৃদ্ধ বাবা নূর ইসলাম ফকিরের কাছে যেন এক দুঃস্বপ্নের নাম। বুক ফাটা আর্তনাদ তার অঝোর কান্নাই এখন তার নিত্য সঙ্গী। জীবন বলেই থাকবে না, আমি দশেরই দিয়ে
যদি বাইসে থাকি তো আসতে পারবো না, আসতে পারবো না। এই 1 বছর আমি কন্ট্যাক্ট করে এইভাবে বেশি হয়েছে। মহিলা জেনেছিল রিসিভ করে ওইতে আর্মি গিটেন বেশি ফেলাইছে, বেশি ফেলাইলে বাংলাদেশে 40 লাখ টাকা করে। মনে হয় আসে ফাঁসিয়ে গেছি, আমি একটা বড় একটা বিপদে পড়ছে, আমার জন্য দোয়া করেন। তখনও পুরোপুরি ভাবি জিজ্ঞেস করছে যে কি হয়েছে, কোনো কিছুই বলে না, যে আপনি দোয়া করতে বললেন সবার এই বলে, মানে সর্বোচ্চ 53 সেকেন্ড কথা বলছে। ফোন কেটে দিয়েছে। আরেক ছোট ভাইকেও ফোন দিয়েছে, ওর বন্ধু যে তারা ফোন দিয়েছে যে আমি তো বাড়ি বলতে পারতেছি না, আমি তো এই জায়গায় এসে ফাঁসিয়ে গেছি, আমার তো এখন যুদ্ধ করাবে এরা, আমাদের এরা বিক্রি করে দিয়েছে। ও আমার বলছে 40 লাখ টাকা করে বিক্রি করে দিয়েছে। পরিবারের অভিযোগ, ভালো চাকরি আর নিরাপদ ভবিষ্যতের প্রলোভন দেখিয়ে জাবালে নূর ট্রাভেল এজেন্সির মাধ্যমে রনিকে পাঠানো হয় রাশিয়ায়। গেল 15ই মে রাশিয়ায় থাকা আরেক বাংলাদেশি স্বপনের ফোনে আসে ভয়ঙ্কর এক বার্তা। সেই খবর শোনার পর থেকেই দিশেহারা পুরো পরিবার। ছেলের কণ্ঠ শোনা তো দূরের কথা, সে আদৌ নিরাপদে আছে কিনা সেই উত্তরও নেই কারো কাছে। ফোন দিয়ে বললো কি আমরা তো ভালো নেই, আমাদেরকে সেনাবাহিনী আহত করে রাখছে, মানে আবদ্ধ করে রাখছে ওনাদের ক্যাম্পে। তারপরে 2-3 দিন কথা হয়নি। শুক্রবারের দিন দুপুরবেলা ফোন দিছিল, 10-10:30টার দিকে ফোন দিছিল। আমার যদি 2 দিন খোঁজ না পাও তাহলে অবশ্যই আইনের আশ্রয় নিবা, কি সাংবাদিক ভাইয়ের আশ্রয় নেওয়ার জন্য মানে চেষ্টা করবা। তাই 2 দিনের জায়গায় আজকে মনে করেন যে 4 দিন হয়ে গেছে, মানে তার সাথে আমাদের কোনো যোগাযোগ হয় না। আমরা দিছি 5.5 লাখ টাকা, মেডিকেলে দিছি 20,000 টাকা, পড়ায় 6 লাখ টাকা আমাদের খরচ হয়েছে। শুধু নূর ইসলামের পরিবারই নয়, একই অভিযোগ তুলেছেন আরও কয়েকটি পরিবার। তাদের দাবি, একই ট্রাভেল এজেন্সির মাধ্যমে বিদেশে গিয়ে অনিশ্চয়তা আর ভয়াবহ ঝুঁকিতে পড়েছেন তাদের স্বজনরাও। লাস্ট ফিনিশিং গতকাল হচ্ছে সে কথা বলছে, সে বলছে যে আমাদের 1 বছরের চুক্তি করছে এবং 2 দিন আমাদের অমানবিক নির্যাতন করছে, যে নির্যাতনের ফলে আমরা ওখানে চুক্তি করতে বাধ্য হয়েছি এবং আমাদের দেখা যাচ্ছে যে 1 বছরের আগে এখানে আসতে পারবো না। আমাদের জীবন সংকটপূর্ণ, যে মুহূর্তে আমরা মারা যেতে পারি। কারণ তোমরা এজেন্সির মাধ্যমে কথা বলো এবং বাংলাদেশের বাহিনীর কাছে আমাদের চাও যেন আমাদের ফেরত নাই। এখানে আমাদের কাজের দরকার নেই। এবং তার অনেক বড় দাড়ি ছিল, সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, দেখা যাচ্ছে যে তাকে নামাজেরও সময় দেয় না এবং শুকুরের মাংস খাচ্ছে, খাওয়া দাওয়ায় কষ্ট দিচ্ছে। 30 জন গেছে মূলত আমাকে বাংলাদেশ থেকে, আমাদের গোপালগঞ্জ থেকে 3 জন। কালকে হলো কিনা আমার বাবির ফোন দিছে যে আমার তো এরকম বেঁচে দিয়েছে বাংলা টাকায় প্রায় 35 লক্ষ টাকায়, তোমরা যে মিজানতে ধরো। আমি 1 বছরের চুক্তিতে আমার বেঁচে 1 বছরের আগে আমি এখান থেকে ব্যাক আসতে পারবো না। 1 বছরের যদি আমি বাইসে থাকি তাই তোমাদের সাথে আমার দেখা হবে। অভিযোগের বিষয়ে সত্যতা জানতে এজেন্সির মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার পক্ষ থেকে সুস্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। আপনি কোন মন্ত্রণালয়ে আছেন? আপনি কোন মন্ত্রণালয় বলেন? যেহেতু এরা অভিযোগ করছে, আমার তো আমরা এই মন্ত্রণালয় থেকে আমরা ওইখানে অ্যাম্বাসিতে আজকে সমস্ত ডকুমেন্টস পাঠাবো। পাঠানোর পরে যদি এদের কাছে অ্যাম্বাসি যাবে, অ্যাম্বাসিতে লোকজন যাওয়ার পরে যদি এরা কাজ করে করবে না, এর রাত্রে যদি ফেরত দেবো আমরা ফেরত এনে দেবো। এদিকে স্বজনদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে দ্রুত সরকারি হস্তক্ষেপ, কূটনৈতিক তৎপরতা এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন অসহায় পরিবারগুলো। লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। কোরবানির ঈদ সামনে রেখে পশ্চিমবঙ্গে গবাদি পশু জবাই ও পশুর হাটে প্রশাসনিক কড়াকড়ি নতুন উদ্বেগ তৈরি করেছে। কঠোর যাচাই বাছাই অনুমোদন প্রক্রিয়ার কারণে অনেক ক্রেতা হাটে যেতে দ্বিধায় পড়ছেন। এতে কমেছে বেচাকেনা, সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছেন গরু লালন পালনকারী খামারিরা। বিক্রি অনিশ্চিত হয়ে পড়ায় তাদের মধ্যে বাড়ছে ঋণের চাপ ও আর্থিক ক্ষতির শঙ্কা। বিস্তারিত জাগো-ডেস্ক রিপোর্টে। কোরবানির ঈদকে সামনে রেখে পশ্চিমবঙ্গে গবাদি পশু জবাই ও পশুর হাটে প্রশাসনিক কড়াকড়ি ঘিরে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। রাজ্য জুড়ে বাড়তি নজরদারি, কঠোর যাচাই বাছাই এবং নতুন নির্দেশনার কারণে অনেক মুসলিম ক্রেতা গরুর হাটে যেতে অনিশ্চয়তায় ভুগছেন বলে অভিযোগ উঠেছে। এর প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। অনেক হাটেই কমেছে ক্রেতার উপস্থিতি। কেউ কেউ বিকল্প হিসেবে ছাগল কিংবা ভেড়া কোরবানির কথাও ভাবছেন। তবে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে রাজ্যের বহু হিন্দু গো খামারের জীবিকায়। সারা বছর ঋণ নিয়ে কোরবানির মৌসুমকে ঘিরে গরু লালন পালন করা এসব খামারিরা এখন বিক্রি অনিশ্চিত হয়ে পড়ায় আর্থিক ক্ষতির শঙ্কায় দিন কাটাচ্ছেন। সম্প্রতি রাজ্য প্রশাসন 1950 সালের পশু জবাই নিয়ন্ত্রণ আইন এবং আদালতের পুরনো নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়স, শারীরিক সক্ষমতা ও স্বাস্থ্যগত শর্ত পূরণ না হলে গরু, বলদ বা মহিষ জবাই করা যাবে না। এজন্য প্রয়োজন হবে সরকারি পশু চিকিৎসক ও স্থানীয় প্রশাসনের যৌথ অনুমোদন। পাশাপাশি প্রকাশ্য স্থানে পশু জবাইও নিষিদ্ধ রাখা হয়েছে। খামারি ও স্থানীয় জনপ্রতিনিধিদের একাংশের দাবি, অতিরিক্ত কড়াকড়িতে হাটে বেচা কেনা কমে গেছে। প্রান্তিক কৃষক ও ছোট ব্যবসায়ীরা পড়েছেন চরম সংকটে। তাদের আশঙ্কা, ঈদের বাজারে গরু বিক্রি না হলে ঋণের বোঝা সামলানোই হয়ে উঠবে সবচেয়ে বড় লড়াই। নিউজ ডেস্ক, জাগো নিউজ। মধ্যপ্রাচ্যের নেতাদের অনুরোধে ইরানের উপর পূর্ব নির্ধারিত হামলা স্থগিত ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির প্রেক্ষাপটে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, একটি চুক্তি হতে যাচ্ছে যা যুক্তরাষ্ট্র সহ মধ্যপ্রাচ্য এর বাইরের সব দেশের জন্যই গ্রহণযোগ্য হবে। তবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে থমকে থাকা আলোচনায় ঠিক কী ধরনের অগ্রগতি হয়েছে তা এখনো স্পষ্ট নয়। ট্রাম্প জানান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মতো আঞ্চলিক নেতাদের মধ্যস্থতার কারণেই তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। তবে একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, একটি গ্রহণযোগ্য চুক্তি না হলে যে কোনো মুহূর্তে ইরানের ওপর পূর্ণ মাত্রায় বড় ধরনের হামলা চালানোর জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। ওয়াশিংটনে যখন শান্তি আলোচনার টেবিলে যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি, ঠিক তখনই লেবাননের আকাশ কাঁপছে যুদ্ধ বিমানের গর্জনে। যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও থামছে না হামলা পাল্টা হামলা। বরং দক্ষিণ ও পূর্ব লেবাননে নতুন করে ইসরায়েলি বিমান হামলায় বাড়ছে প্রাণহানি, আতঙ্ক আর ধ্বংসযজ্ঞ। একদিকে কূটনৈতিক তৎপরতা, অন্যদিকে আগ্রাসনের অভিযোগ। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, লেবাননে কি সত্যি শান্তি চায় পক্ষগুলো, নাকি মধ্যপ্রাচ্য আরো বড় সংঘাতের দিকে এগোচ্ছে? বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। একদিকে ওয়াশিংটনের শান্তি আলোচনা, অন্যদিকে লেবাননের আকাশে একের পর এক যুদ্ধ বিমানের গর্জন। প্রশ্ন উঠছে, লেবাননে কি সত্যিই যুদ্ধ থামানোর কোনো ইচ্ছা আছে? যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও বাস্তবে লেবাননের পরিস্থিতি যেন আরো ভয়াবহ হয়ে উঠছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবানন আরো ৪৫ দিনের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে। কিন্তু এই সমঝোতার মধ্যেই দক্ষিণ ও পূর্ব লেবাননে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার হামলায় অন্তত ৮ জন নিহত এবং ১ ডজনের বেশি মানুষ আহত হয়েছেন। দক্ষিণাঞ্চলের একাধিক গ্রাম ও শহরে হামলার পাশাপাশি সাধারণ মানুষকে জরুরি ভিত্তিতে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয়দের ভাষ্য, যুদ্ধবিরতি কেবল কাগজে আছে, বাস্তবে হামলার তীব্রতা আরও বেড়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলছেন, তারা এলাকা শত্রুমুক্ত করতে অভিযান চালাচ্ছেন। তবে হিজবুল্লাহ এই অবস্থানকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। সংগঠনটির নেতারা অভিযোগ করছেন, আলোচনার নামে লেবাননের উপর নতুন চাপ তৈরি করা হচ্ছে এবং ইসরায়েল দক্ষিণাঞ্চলে দখলদারিত্ব বজায় রাখতে চাইছে। এদিকে যুদ্ধের মানবিক মূল্য ভয়াবহ আকার ধারণ করেছে। লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। ধ্বংস হয়ে যাচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান, সড়ক, হাসপাতাল ও অবকাঠামো। অর্থনীতিবিদদের মতে, যুদ্ধের কারণে লেবাননের ক্ষতির পরিমাণ ইতিমধ্যে $25 বিলিয়ন ছাড়িয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। কারণ একদিকে চলছে কূটনৈতিক আলোচনা, অন্যদিকে পাল্টাপাল্টি হামলায় বাড়ছে উত্তেজনা। তবে প্রশ্ন থেকেই যায়, এই যুদ্ধ কি সত্যিই থামবে, নাকি লেবানন আরও দীর্ঘ এক রক্তক্ষয়ী সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে? নিউজ ডেস্ক, জাগো নিউজ। এবারে খেলার খবর। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা করা হয়েছে ব্রাজিলের ফিফা বিশ্বকাপ স্কোয়াড। ভক্ত সমর্থক ও ব্রাজিলের ফুটবলের সাবেক ও বর্তমান সতীর্থদের অনুরোধকে গুরুত্ব দিয়ে স্কোয়াডে রাখা হয়েছে দেশটির সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোল করা তারকা নেইমার জুনিয়র। দীর্ঘ বিরতির পর বিশ্বকাপ দিয়ে সেলেসাওলেদের দলে ফিরতে যাচ্ছে নেইমার। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। নেইমার জুনিয়র সান্তোস।
রিও ডি জেনেরোর মিউজিয়াম অফ টুমরোতে তখন টান টান উত্তেজনা। একে একে ২৬ জনের চূড়ান্ত তালিকা পড়লেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। অবশেষে তার কণ্ঠে যখন উচ্চারিত হলো সবচেয়ে কাঙ্ক্ষিত নাম নেইমার জুনিয়র, তখন করতালির গর্জনে মুখরিত হয়ে উঠল চারপাশ। মিলনায়তন জুড়ে বয়ে গেল আনন্দের সুনামি। নেইমার জুনিয়র সান্তোস। এ যেন কোনো থ্রিলার সিনেমার ক্লাইম্যাক্স। বিশ্বকাপে নেইমার থাকবেন কি থাকবেন না, গেল কয়েক মাস ধরে ফুটবল দুনিয়ার অলিগলিতে চলা সবচেয়ে বড় এই সাসপেন্সের সমাপ্তি হলো এর মধ্যে দিয়ে। হ্যাঁ, নন্দিত এবং কখনো কখনো নিন্দিত এই মহাতারকাকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল। দীর্ঘ বিরতির পর বিশ্বকাপ দিয়ে সেলেসাউদের দলে ফিরতে যাচ্ছেন নেইমার। 2023 সালের পর প্রথমবার ব্রাজিল দলে জায়গা পেলেন তিনি। এটি হতে যাচ্ছে তার চতুর্থ বিশ্বকাপ। 34 বছর বয়সী নেইমার ব্রাজিলের জার্সি গায়ে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা। 128 ম্যাচে তার গোল 79টি। বার্সেলোনা ও পিএসজির সাবেক এই ফরওয়ার্ডকে দলে ডাকার আগে কোচ আনচেলত্তিও কম পরীক্ষা নেননি। 2023 সালে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে হাঁটুতে চোট পাওয়ার পর থেকে নেইমার ছিলেন জাতীয় দলের রাডারের বাইরে। চোট আর ফর্মহীনতার দোলাচলে গত মার্চে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচেও তাকে বাইরে রেখেছিলেন ইতালিয়ান মাস্টারমাইন্ড। তার ফিটনেস নিয়ে কোচের মনে ছিল একরাশ সংশয়। সৌদি আরবের চোট জর্জর অধ্যায় চুকিয়ে গত জানুয়ারিতে নেইমার ফিরে আসেন শৈশবের ক্লাব সান্তোসে। আর সেখানেই যেন নতুন করে প্রাণ ফিরে পান। চেনা আঙিনায় নিজেকে নতুন করে প্রমাণ করেই আদায় করে নিলেন আনচেলত্তির ছাড়পত্র। আগামী 13 জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে হেক্সা জয়ের মিশন শুরু করবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গ্রুপ সিতে ব্রাজিলের বাকি দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। নিউজ ডেস্ক, জাগো নিউজ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। যমুনার চরের মাতৃত্বের লড়াই, ঝুঁকিপূর্ণ পথে নতুন জীবনের আগমন। ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, রাশিয়ায় বিপদে বাংলাদেশিরা। ভারতে গরু কিনছে না মুসলিমরা, মাথায় হাত হিন্দু ব্যবসায়ীদের। ইরানে হামলা আবারও স্থগিত করলেন ট্রাম্প, আলোচনায় অগ্রগতির দাবি। এবং জল্পনার অবসান, নেইমারকে নিয়ে বিশ্বকাপ খেলতে যাবে ব্রাজিল। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 1টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার সংলগ্ন এলাকায় অবস্থিত এশিয়ার প্রথম এবং বিশ্বের 7ম পানি জাদুঘর। 2014 সালে অ্যাকশন এইড বাংলাদেশের অর্থায়নে আভাস প্রকল্পের অংশ হিসেবে প্রতিষ্ঠা করা হয় ব্যতিক্রমী এই জাদুঘরটি। দোতলা টিনের ঘরের ভেতরে সাদা কাচের বোতলে সংরক্ষিত রয়েছে বাংলাদেশের 87টি নদীর পানি। এর মধ্যে রয়েছে নেপাল, ভারত, ভুটান ও মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করা আন্তদেশীয় নদীর পানি। শুধু নদীর পানি নয়, এখানে তুলে ধরা হয়েছে নদী কেন্দ্রিক মানুষের জীবনযাপন, হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্য এবং উপকূলীয় সংস্কৃতির নানা নিদর্শন। মাছ ধরার নৌকা, চায়, ঝাঁকি জাল, তাঁত মেশিন, মাটির হাঁড়ি পাতিল সহ বিভিন্ন ঐতিহ্যবাহী সামগ্রী আকর্ষণ বাড়িয়েছে জাদুঘরটি। জাদুঘরের সামনে শিকল দিয়ে বাঁধা একটি নৌকা যেন শুকিয়ে যাওয়া নদীর প্রতীকী চিত্র তুলে ধরে। প্রাকৃতিক বিপর্যয়, নদীর স্বাভাবিক প্রবাহে বাধা এবং জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল বলে জানান সংশ্লিষ্টরা। 57টা নদীর পানি আছে। এই পানিগুলো রাখার উদ্দেশ্য হইল যে নদ নদীগুলো হারিয়ে যাচ্ছে, যে ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারা যেন এইখানে এসে পানি দেখে বলতে পারে যে আমার নদীর পানি এরকম ছিল। বর্তমান অবস্থা আসলে তেমনটা ভালো না। একসময় প্রতিদিন দেশি বিদেশি পর্যটকদের ভিড়ে মুখর থাকত এই জাদুঘর,
কিন্তু এখন গড়ে প্রতিদিন মাত্র 3 থেকে 5 জন দর্শনার্থী আসেন। ফলে রক্ষণাবেক্ষণ ও কার্যক্রম চালাতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। ইউনিক একটা জিনিস যেটা আসলে চাইলেই কেউ দেখতে পারে না, এতগুলো নদীর পানি একসাথে। কিন্তু জিনিসটা যেটা হলো সেটা হলো আস্তে আস্তে এই জাদুঘরটা একদম শেষ হয়ে যাচ্ছে। জাদুঘর কর্তৃপক্ষ বলছে, কুয়াকাটা থেকে দূরত্ব, পর্যাপ্ত প্রচারের অভাব এবং সরকারি সহায়তা না থাকায় কমছে দর্শনার্থী। সীমিত আয়ে অবকাঠামো সংস্কার ও প্রদর্শনী সামগ্রী সংরক্ষণ হয়ে উঠছে কঠিন। শুধু জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই 2 মাসে আমাদের মোটামুটি একটু দর্শনার্থী ভালো থাকে। কুয়াকাটাতে সরকারিভাবে কোনো একটু জায়গা দেওয়া হইতো বা অ্যাকশন এইডের পাশাপাশি সরকার কোনো একটু উদ্যোগ নিত, তাহলে আমি মনে করি যে সবাই এই পানি জাদুঘর সম্পর্কে জানার এবং দেখার। দর্শনার্থীদের কাছে এই জাদুঘর শুধু ভ্রমণের স্থান নয়, বরং নদী ও পরিবেশ সম্পর্কে জানার এক অনন্য কেন্দ্র। অনেকে মনে করছেন যথাযথ পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতা পেলে এটি হতে পারে দেশের গুরুত্বপূর্ণ পরিবেশ শিক্ষা কেন্দ্র। জায়গাটা এমনই একটা জায়গা, এখানে নাই কোনো বাজার, নির্জন এলাকা, এখানে পর্যটক খুব কম দাঁড়ায়। তাহলে আমাদের এই যে মাঝখানের যে একটা ব্যবধান, এই গ্যাপের কারণে আমরা পর্যটক পাই। পরিবেশবাদীরা বলছেন, নদী ও পানি সম্পদ রক্ষায় সচেতনতা তৈরিতে এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই জাদুঘরকে টিকিয়ে রাখতে প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং পর্যটন বান্ধব উদ্যোগ। আমরা কিন্তু পর্যটকদের কাছে ওইভাবে বলতে পারি না, প্রমোট করতে পারি না যে আমাদের দেশে এতগুলো নদী ছিল। আমাদের যারা পরের প্রজন্মে যারা আসবে তারা কিন্তু আসলে জানবেই না যে এত নদী আমাদের দেশে ছিল। আমরা যে নদী মাতৃক একটা দেশের লোকজন, এই যাতায়াতের কারণে, এত বড় লং স্পেসটার কারণে কিন্তু পর্যটক এখানে আসতে চায় না। এটা যদি কুয়াকাটার নিকটতম একটা জায়গায় বা কুয়াকাটার খুবই কাছাকাছি পর্যটন এরিয়া, পৌরসভার আশেপাশে হয়েও বা কাছে যে ইউনিয়নটা আছে সেখানে হইলে আরো বেশি পর্যটক সেখানে যাবে, পর্যটক আরো বেশি আকর্ষণ হয়ে এটা দেখবে। এবং বিভিন্ন ভার্সিটির যারা স্টুডেন্ট, যারা স্টাডি করতে কুয়াকাটা আসে বা বিভিন্ন রকম জায়গায়, তারাও এই পানি জাদুঘরের উপরেই কিন্তু স্টাডি করবে, যারা এটা নিয়ে আপনার গবেষণা করতে পারবে যে আসলে পানিগুলো বা বিভিন্ন রকম নদীর পানিগুলো কিরকম ছিল। উপকূলীয় মানুষের জীবনচক্র আর নদী কেন্দ্রিক ঐতিহ্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে থাকা এই পানি জাদুঘর এখন টিকে থাকার লড়াইয়ে। সংশ্লিষ্টদের আশা, যথাযথ উদ্যোগ ও পৃষ্ঠপোষকতা পেলে আবারও প্রাণ ফিরে পাবে এশিয়ার প্রথম এই পানি জাদুঘর। মামদুহা রাইসা, জাগো নিউজ। 1910 সালে প্রতিষ্ঠিত বরেন্দ্র গবেষণা জাদুঘর শুধু রাজশাহী নয়, পুরো উপমহাদেশের ইতিহাস ঐতিহ্যের এক অনন্য ভাণ্ডার। ইতালির পম্পেই আর মিশরের প্রাচীন শহরের ধ্বংসাবশেষ দেখে অনুপ্রাণিত হয়ে এই সংগ্রহশালার যাত্রা শুরু করেন নাটোরের রাজকুমার শরৎ কুমার রায়। বর্তমানে জাদুঘরে রয়েছে প্রায় 17,000-এর বেশি প্রত্নসম্পদ। এর মধ্যে প্রায় 6,000 পাণ্ডুলিপি, 6,500-এর বেশি মুদ্রা, 1000-এর বেশি ভাস্কর্য ও অসংখ্য পোড়ামাটি নিদর্শন রয়েছে। কিন্তু প্রদর্শনের জন্য গ্যালারি রয়েছে মাত্র 11টি। ফলে 1000-এর সামান্য বেশি নিদর্শনই দেখতে পাচ্ছেন দর্শনার্থীরা। যে পরিমাণ প্রত্ন নিদর্শন আমাদের রয়েছে প্রায় 17,000-এর অধিক, সেখানে আমরা স্থান অভাবের কারণে আমরা প্রায় 1200-র নিচে প্রদর্শন করতে পারছি। যদি স্পেস বৃদ্ধি করা যায় তাহলে আরও বেশি সংখ্যক আমরা প্রত্ন নিদর্শনগুলোকে প্রদর্শনের ব্যবস্থায় আনতে পারি। মিউজিয়ামের ভেতরে ঢুকতেই চোখে পড়ে ইতিহাস আর ঐতিহ্যের নানা নিদর্শন। ডাইনোসরের দাঁতের ফসিল, হাঙরের দাঁতের ফসিল, প্রাগৈতিহাসিক ঝিনুক শামুকের জীবাশ্ম, ব্রিটিশ ও পাকিস্তান আমলের মুদ্রা, বিলুপ্ত টাকা সহ রয়েছে নানা সংগ্রহ। এছাড়া পুরনো ফ্যাক্স মেশিন, টাইপ মেশিন, টেলিফোন, কয়লার ইস্ত্রি, ক্যাসেট প্লেয়ার, পিতলের পানদানি, কাঠের দোলনা সহ সংরক্ষণ করা হয়েছে বহু পুরনো সামগ্রী। মাদারীপুর শহরের ঐতিহ্যবাহী শকুনি লেকপাড়ের পুরাতন ট্রেজারি ভবনে গড়ে তোলা হয়েছে জেলার একমাত্র মিউজিয়াম। 2023 সালের 31শে মার্চ সরকারিভাবে উদ্বোধন করা হয় মাদারীপুর মিউজিয়াম। তবে উদ্বোধনের পরও দীর্ঘদিন দর্শনার্থীদের জন্য বন্ধ ছিল মিউজিয়ামটি। পরবর্তীতে 2024 সালের জানুয়ারিতে নতুন করে সংস্কার ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু হয়। এরপর থেকেই সপ্তাহে মঙ্গলবার ছাড়া প্রতিদিন বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় মিউজিয়ামটি। তবে খোলা থাকলেও দর্শনার্থীর উপস্থিতি খুবই কম। প্রতিদিন গড়ে মাত্র 5 থেকে 6 জন দর্শনার্থী আসেন এখানে। আরও কিছু দর্শনীয় জিনিসপত্র, যদি আরও জিনিসপত্র স্যাম্পল থাকতো তাহলে আরও ভালো হতো। ছোটোখাটোর মধ্যেও আপনারা আসতে পারেন, দেখতে পারেন, ভালো লাগবে ইনশাআল্লাহ, আশা করি। মুক্তিযোদ্ধা গোলাম মাওলার ব্যবহৃত কোট, জুতা, ক্যাপ ও পাঞ্জাবি এবং জেলার গুণী শিল্পীদের আঁকা ছবিও স্থান পেয়েছে এই মিউজিয়ামটিতে।
মাদারীপুরের বিলুপ্ত নীলকুঠির ধ্বংসাবশেষের নমুনাও রয়েছে এখানে। আমি জাদুঘরে আসছি, আমার কিছু সংগ্রহ পয়সা এবং টাকা আছে, এগুলো আমি জাদুঘরে দান করব। স্থানীয়দের মতে প্রচার প্রচারণার অভাবেই দর্শনার্থী কম। যথাযথ উদ্যোগ নিলে এটি হতে পারে জেলার অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থান।